আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি শহীদুজ্জামান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা তোমার সাথে আলোচনা করব আমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের ঝুঁকি ও আয়ের হার বা ঝুঁকি ও মুনাফার হার। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঝুঁকি ও মুনাফার হারটা আমরা যদি কোনো প্রকল্পে বিনিয়োগ করে বা কোথাও বিনিয়োগ করব কি করব না, সেখানে আমাদের অবশ্যই আয় তো আমার দেখা লাগবে বা মুনাফা দেখা লাগবে। এর পাশাপাশি আমার দেখা লাগবে ওই প্রকল্পের ঝুঁকিটা কেমন। বেশি ঝুঁকিপূর্ণ হলে আমাদের আয় বেশি হলে আমরা সেখানে বিনিয়োগ করা উচিত না। আমরা আমার ঝুঁকিটা চিন্তা করে একটা প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তো আমরা আজকে এটা আলোচনা করবো যে একজন বিনিয়োগকারী ঝুঁকিকে মূল্যায়ন করে এবং ঝুঁকিগুলো কি, এটা আমরা আলোচনা করব। আজকের পার্টে আমরা এই অধ্যায়ের বেসিকটা আলোচনা করব বা থিওরি অংশটা আলোচনা করব। এখন আসেন প্রথম যে সংখ্যাটা আছে আমরা খেয়াল করি। প্রথম বলছে ঝুঁকি, বলছে বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের ব্যবধান বা পার্থক্যকে বলা হয় ঝুঁকি। বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের ব্যবধান বা পার্থক্যকে বলা হয় ঝুঁকি। তাহলে আমরা প্রত্যাশিত আয় মানে কি, যে আয়টা আমরা ধরেন 5 বছর পরে হবে, 1 বছর পরে হবে, 5 মাস পরে হবে, মানে ভবিষ্যতে আসবে, সেটা এখন বসে আশা করতেছে, এটা হচ্ছে প্রত্যাশিত আয়। আর প্রকৃত আয় কোনটা, যেটা আমার 5 বছর পরে পাবো, হাতে পাবো বা ক্যাশ পাবো, সেটা হচ্ছে আমার প্রকৃত আয়। এই দুটোর মধ্যে যে ব্যবধানটা বা আমাদের কি বিচ্যুতিটা, এটাকে আমরা কি বলি, ঝুঁকি বলি। একটু খেয়াল করেন, এখানে ধরেন আমার আমি প্রত্যাশা করলাম 100 টাকা, আমি পাইলাম 110 টাকা, এই একটা উদাহরণ। আরেকটা হচ্ছে আমি প্রত্যাশা করলাম 100 টাকা, আমি পেলাম 90 টাকা। আরেকটা হচ্ছে আমি প্রত্যাশা করলাম 100, পেলাম কিন্তু 100। এর মধ্যে দেখেন, এই যে প্রত্যাশা এবং প্রাপ্ত কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই, এটা ঝুঁকি না। এরপর দেখেন আমাদের এখানে প্রত্যাশা করলাম 100, পেলাম 90। তাহলে দেখেন এখানে কম পেলাম, তাই তো, কম পেলাম কত, 10 টাকা। ব্যবধান আছে, আমাদের কম না বেশি দেখা দরকার না, আমাদের ব্যবধান আছে বা পার্থক্য আছে, এটা হচ্ছে আমাদের ঝুঁকি। আবার দেখেন এখানে আমি প্রত্যাশা করলাম 100, পেলাম 110 টাকা, এখানে বেশি পেলাম 10 টাকা। বেশিটা আমরা লাভ করতে বের করতেছি না, আমরা ঝুঁকি বের করতেছি। তার মানে ব্যবধান আছে, কত টাকা ব্যবধান আছে, 10 ব্যবধান আছে। এই 10 ব্যবধান মানে হচ্ছে এটা আমাদের ঝুঁকি। তাহলে বিনিয়োগ প্রত্যাশা থেকে প্রকৃত ব্যবধানটা হচ্ছে আমাদের ঝুঁকি, কম বেশি আমাদের না, ব্যবধান হইলে আমাদের ঝুঁকি হবে। পরেরটা আসে আমরা এখন দেখেন মুনাফা কাকে বলে। মুনাফাটা যে বিনিয়োগ হতে নির্দিষ্ট সময় শেষে একটা আমরা কোথাও যদি কোনো টাকায় বিনিয়োগ করি, কোনো ব্যবসা করি, কোনো শেয়ার কিনি, কোনো বন্ড বা ডিবেঞ্চার কিনি, যাই করি আমরা, এটা নির্দিষ্ট সময়ের জন্য কিনি, 5 বছর, 7 বছর, 10 বছর, ঠিক আছে। নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ আয় হয়, যে পরিমাণ আয় হয় বা ক্ষতি হয়, তাকে আমরা মুনাফা বলি। আয় বা ক্ষতি আমরা কি বলি, মুনাফা বলি। অনেকে বলতে পারেন যে ক্ষতিটা এখানে উল্লেখ করলো কেন, ক্ষতিটা এখানে উল্লেখ করলো কেন। ক্ষতিটা বা আয়টাকে আমরা মুনাফা বলি কেন, আমি বলতেছি এখানে যে বিনিয়োগ হতে নির্দিষ্ট সময় শেষে, আমি যাতে 5 বছর বিনিয়োগ করি, 5 বছর শেষে যে পরিমাণ আয় হতে পারে, একটা ব্যবসা ক্ষতি হতে পারে, এই দুটোকে আমরা কি বলি, ফিনান্সের ভাষায় মুনাফা বলি। যেমন এটার ক্ষেত্রে দেখেন, আমি আশা করছি 100, আমি ধরেন আমি একটা প্রকল্পে 100 টাকা বিনিয়োগ করলাম, আমি ওখান থেকে পেলাম 110 টাকা। কত টাকা পেলাম, 110 টাকা পেলাম। আমার আয় কত, 10 টাকা। আয় কত, 10 টাকা। তাহলে এটা আমি পার্সেন্ট লিখে 10% লিখতে পারি। কিন্তু যখন আমি আশা করছি, মানে আমি কি বিনিয়োগ করছি 100, পেলাম ওখান থেকে 90 টাকা, তাহলে আমার লস হচ্ছে কত, 10 টাকা না। এটাকে আমি 10% দেখাবো, তো মাইনাস দেখাবো। মাইনাস মানে হচ্ছে ক্ষতি, মুনাফা মাইনাস 10% মানে হচ্ছে কি, ক্ষতি হয়েছে আর কি। এটাই হচ্ছে আমাদের মুনাফা ফিনান্সের ভাষায়। তারপর হচ্ছে আমাদের মূলধনী আয় বা মূলধন জাতীয় আয় বলা হয়। মূলধনী আয় মানে বা মূলধন জাতীয় আয় বলা হয়। আর একটা মুনাফা জাতীয় আয়। একটু খেয়াল করেন, আমাদের আয়টা যে আমাদের মোট আয় থাকে, যে বা আয়টা থাকে, আয় বা মোট আয়, আয় বা মোট আয়, এই আয়টাকে আমরা দুই ভাগ করি। একটু খেয়াল করেন যে মোট আয় আছে আমাদের, এটা অনেক সময় আসে যে মোট আয়। মোট আয় বলতে আমরা কয়টাকে, দুইটাকে বুঝি। একটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়, একটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়, আর একটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। আর হচ্ছে আমাদের কি জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এখন এই মোট আয় বা আয়টাকে দুই ভাগ বা দুইটা একসাথে করলে মোট আয়টা পাওয়া যায়। কিভাবে, একটু খেয়াল করেন। মোট আয় মানে হচ্ছে সম্পদ ক্রয় বিক্রয় থেকে, এটা হচ্ছে মূল, সম্পদ ক্রয় বিক্রয় থেকে যে আয় হয় তাকে আমরা বলি মূলধনী আয়। সম্পদ ক্রয় বিক্রয় থেকে, আমরা জানি ফিন্যান্সে আমরা সম্পদ বলতে বা আর্থিক সম্পদ বলতে শেয়ার, বন্ড, ডিবেঞ্চারকে বুঝি। তাহলে আপনি একটা শেয়ার কিনলেন 100 টাকা, 5 বছর পর্যন্ত এর দাম যদি 120 টাকা হয় বা 110 টাকা হয়, সেটা হচ্ছে কি আপনার 20 টাকা বা 10 টাকা হয়। সম্পদ বলতে আমরা কোন সম্পদকে বুঝি, এখানে সম্পদ বলতে আমরা বুঝি হচ্ছে ফিন্যান্সে সম্পদ বলতে আমরা বুঝি কি, শেয়ার, বন্ড, বা যেটা আমরা একসাথে বলতে পারি ঋণপত্র। কি বলতে পারি, ঋণপত্র, ঠিক আছে, ঋণপত্র, শেয়ার বা ঋণপত্রকে বুঝি। তাহলে আপনার এই শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় হতে যে আয়টা হয়, তাকে আমরা বলি মূলধনী আয়। এক কথা হচ্ছে সম্পদ ক্রয় বিক্রয় থেকে আয়টা হচ্ছে কি, মূলধনী আয়।
আর সেকেন্ড হচ্ছে আমাদের এই যে আয় এর আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কাকে বলে? এই যে মূলধন বিনিয়োগ করে বিনিয়মিতভাবে আয় পাওয়া যায়, যে আয় পাওয়া তাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। যেমন হচ্ছে আমরা যখন শেয়ার কিনি, যখন শেয়ার কিনি শেয়ার থেকে আমাদের কি দেয়? লভ্যাংশ প্রদান করে। এখন আমরা যখন ঋণপত্র কিনি বা ঋণপত্র আমরা যখন কি ঋণপত্র যখন বিনিয়োগ করি, ক্রয় করা মানে যখন বিনিয়োগ করি তখন আমরা কি পাই? সেখান থেকে সুদ বা ইন্টারেস্ট পাই। এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তার মানে হচ্ছে আমরা যে সম্পদ থেকে নিয়মিতভাবে প্রতি বছর যে আয়টা পেয়ে থাকি, যেমন আমাদের সুদটা প্রতি বছর দেওয়া হয়, লভ্যাংশটা প্রতি বছর দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের কি মুনাফা জাতীয় আয়। এরপর আসে মুনাফার হারটা। তাহলে বিনিয়োগকারী মূলধন বিনিয়োগ করে তা থেকে এক নির্দিষ্ট সময় পরে যে হারে আয় করে বা যে হারে আয় প্রত্যাশা করে তাকে মুনাফা জাতীয় বা মুনাফার হার বলে, মুনাফা হার বলা হয় এখানে। বিনিয়োগকারী যারা আমরা বিনিয়োগ করি, শেয়ার বাজার শেয়ার কিনি, ঋণপত্র বা বন্ড বাজার থেকে ঋণপত্র বা বন্ড কিনি, তারা আমরা যখন মূলধন টাকা দিয়ে মানে মূলধন বিনিয়োগ করে তা থেকে একটি নির্দিষ্ট সময় পরে, যে আমি বললাম না একটা সময় থাকে 5 বছর 10 বছর 7 বছর, একটা সময় পরে যে হারে আয় প্রত্যাশা করে, যে হারে আমরা কি আয়টা প্রত্যাশা করি, যে হার আমরা কি আশা করি, এখানে প্রত্যাশাটা আসবে। কিন্তু এখানে মুনাফা হারটা হচ্ছে কি কি হার? প্রত্যাশিত মুনাফা হার। প্রত্যাশিত মুনাফা হার বলা হয়, তাকে বলা হয় মুনাফার হার। প্রত্যাশাটাকে আমরা মুনাফা হার বলি। এরপর আমাদের ইম্পর্টেন্ট হারটা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা, ঠিক আছে? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে বলা অনিশ্চয়তা। কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। এই যে ঘটা না ঘটার যে সম্ভাবনাটা, এটাকে আমরা বলি কি অনিশ্চয়তা। আবার আমরা ঝুঁকির আরেকটা সঙ্গে আছে যে অনিশ্চয়তা, যা আমরা আর্থিক অঙ্কে পরিমাপ করতে পারি। অনিশ্চয়তা যেটুকু অংশ আমরা আর্থিক অঙ্কে পরিমাপ করতে পারি তাকে বলে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অনিশ্চয়তা বলা হয়, ঠিক আছে? ওখানে বলো ঝুঁকি, বলা হয় ঝুঁকি। আর অনিশ্চয়তা হচ্ছে কোনটা? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে নাও ঘটতে পারে, এটা হচ্ছে আমাদের কি অনিশ্চয়তা। তারপর হচ্ছে ঝুঁকির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ঝুঁকি হচ্ছে কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি, ঠিক আছে? তাহলে যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির সাথে জড়িত তাকে বলা হয় কোম্পানি ঝুঁকি। তার মানে হচ্ছে ধরেন এটা আপনি হচ্ছে এসিআই কোম্পানি বিনিয়োগ করলেন, আপনি এসিআই কোম্পানিতে বিনিয়োগ করলেন, অথবা আপনার গ্রামীণফোন কোম্পানির শেয়ারটা কিনলেন, ঠিক আছে? এসিআই কোম্পানি বিনিয়োগ করবেন বা গ্রামীণফোন কোম্পানি আমরা শেয়ার কিনে বা বিনিয়োগ করলেন, ওই স্পেসিফিক গ্রামীণফোন কোম্পানি আপনি যখন বিনিয়োগ করলেন, ঠিক আছে? আপনি আশা করলেন 15%, পাইলেন 10%, আশা করলেন 15%, পাইলেন 20%। এই যে আপনার প্রত্যাশা থেকে প্রকৃত গ্রামীণফোন কোম্পানি স্পেসিফিক ওই কোম্পানি যে বিচ্যুতি বা ব্যবধান তাকে বলা হয় কোম্পানি ঝুঁকি। তাহলে এখানে কি বলা লাগবে? এখানে আমাদের বিশেষ কোনো কোম্পানি, কোন কোম্পানি? বিশেষ বা নির্দিষ্ট কোনো কোম্পানি, বিশেষ বা নির্দিষ্ট কোম্পানি এখানে আসবে, এটাকে আমরা বলি কোম্পানি ঝুঁকি। তারপর হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য মানে হচ্ছে কি আমাদের ক্যাশ টাকা। তারল্য মানে হচ্ছে কি আমাদের ক্যাশ টাকা বা নগদ টাকা। তারল্য বলতে আমি কি বুঝি? ক্যাশ টাকা বা নগদ টাকায় বুঝতে। তারল্য ঝুঁকি কোনটা? যে বিনিয়োগকৃত সিকিউরিটিজ সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার সম্ভাবনাকে বলে তারল্য ঝুঁকি। তাহলে বিনিয়োগকৃত সিকিউরিটিজ সহজে আমি ক্যাশ করতে না পারার সম্ভাবনা হচ্ছে আমাদের তারল্য ঝুঁকি। আমি শেয়ারে বিনিয়োগ করলাম, শেয়ারটাকে আমি কত দ্রুত আমার কাছে নিয়ে আসতে পারতেছি, যদি না পারি সেটা হচ্ছে আমার তারল্য ঝুঁকি, সেটা হচ্ছে আমার তারল্য ঝুঁকি। এরপর হচ্ছে দেখেন আর্থিক ঝুঁকি। এরপর হচ্ছে আর্থিক ঝুঁকি বা ফিনান্সিয়াল রিস্ক বলা এটাকে। আর্থিক ঝুঁকি বা ফিনান্সিয়াল রিস্ক বলা এটাকে, যে মূলধন কাঠামো হতে ঋণ ব্যবহার, এই যে এটা ইম্পর্টেন্ট, ঋণ ব্যবহারের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। যেমন আমরা যখন মূলধন কাঠামো গঠন করি, মূলধন কাঠামোর মধ্যে আমাদের উপাদান মোট দুইটা হতে পারে। একটা হচ্ছে মূলধন বা শেয়ার মূলধন বা মালিকানা অংশ, আর একটা হচ্ছে ঋণ মূলধন, আমরা ঋণ নিয়ে ব্যবসা করতে পারি। আমার মূলধন কাঠামোর মধ্যে যদি আমি শুধুমাত্র মালিকের অংশ বা শেয়ার মূলধন দিয়ে ব্যবসাটা করি, আমরা যদি ঋণ না নিই তাহলে আমাদের কখনোই আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে না। আমাদের আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হবে? যখনই আমি মূলধন কাঠামোর মধ্যে ঋণটা অ্যাড করব, ঋণটা নিব। আমি ঋণ নিলে আমাদের মানে কন্ডিশনটা কি? আমাদের ঋণ নিলে নির্দিষ্ট মেয়াদ পরে আমি ঋণটা পরিশোধ করা লাগবে, এই একটা কন্ডিশন। আর একটা হচ্ছে ঋণের প্রতি বছর সুদ দেওয়া লাগবে। এখন আমি যদি ঋণের টাকাও না দিই, সুদ না দিই, তাহলে আমার কি হবে? ওই ঋণ যারা দিছে তারা হচ্ছে আদালতের মাধ্যমে আমাদের হচ্ছে কি পরিশোধে অক্ষম হলে আমাদের কি দেউলিয়া ঘোষণা করবে। তাহলে এই দেউলিয়া ঘোষণার ঝুঁকিটা হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি। তাহলে সহজে বলতে হচ্ছে কি ঋণ ব্যবহারের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। তারপরটা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। দেখেন পরিহারযোগ্য মানে হচ্ছে কি? পরিহার মানে হচ্ছে কি এড়িয়ে যাওয়া বা এড়ানো যাওয়া, ঠিক আছে? কথা বলছে না বোঝেন নাই? তাহলে পরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে কোনটা? যে ঝুঁকি আমি এড়াইতে পারি, যে ঝুঁকি আমি পরিহার করতে পারি, যে ঝুঁকি আমি কমাইতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার পরিহারযোগ্য ঝুঁকি। মানে যে ঝুঁকি আমার হাতের মধ্যে আছে, আমি চাইলে এটা কি কমাইতে পারি, এটা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। তাহলে এটাকে দুইভাবে বলা যায়। এটা হচ্ছে মোট ঝুঁকি থেকে বাজার ঝুঁকিকে বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে বলা হয় পরিহারযোগ্য ঝুঁকি। অথবা আরেকটা বলতে পারেন যে কোম্পানি ঝুঁকিকে
বিশেষ কোম্পানির ঝুঁকি বা কোম্পানির ঝুঁকিকে কি পরিহারযোগ্য ঝুঁকি বলে। কারণ কোম্পানির ঝুঁকি কি কেন সৃষ্টি হয়, যে একটা কোম্পানির ব্যবস্থাপক অদক্ষ, একটা কোম্পানির কর্মী অদক্ষ, একটা কর্মীর হচ্ছে মেশিনারির সমস্যা থাকতে পারে, এসব কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে বা আপনার প্রত্যাশিত লাভ না পাইতে পারেন। এই যে পাচ্ছেন না, এটা কিন্তু চাইলে আপনি সমাধান করতে পারেন। আপনার কোম্পানির দক্ষ শ্রমিক নিয়োগ দিলে, দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দিলে, মেশিনারিজ নতুন করে স্থাপন করলে আপনি এই যে আয়ের বা বিচ্যুতিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হাতে আছে। এই জন্য আমাদের হচ্ছে কি বলে হয়, পরিহারযোগ্য ঝুঁকি। কি বলা হয়, পরিহারযোগ্য ঝুঁকি। তারপর হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। অপরিহারযোগ্য হচ্ছে কি, যেটা ভাই পরিহার করা যায় না, যেটা কি করা যায় না, পরিহার করা যায় না, এড়ানো যায় না, বা আমি অ্যাভয়েড করতে না পারি। ঠিক আছে, যে ঝুঁকি পরিহার করা যায় না তাকে অপরিহারযোগ্য ঝুঁকি বলে। সাধারণত এই দেখেন, বাজার ঝুঁকিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলে। কোন ঝুঁকিকে, বাজার ঝুঁকিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলে। কেন অপরিহারযোগ্য, কারণ বাজার ঝুঁকি সৃষ্টি হয় আপনার হাতে না, বা আপনার দ্বারা নিয়ন্ত্রণ হবে না। যেমন দেশে যুদ্ধ হচ্ছে, দেশের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, ঠিক আছে, তখন হরতাল অবরোধ হচ্ছে, এগুলো কি আমার হাতে বা আপনাদের হাতে? কখনোই না। কারণ এই ঝুঁকিটা হচ্ছে কি আপনার চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি একটা কোম্পানি, আমরা চাইলে কোম্পানিটা ঠিক করতে পারেন, কিন্তু পুরা দেশ, পুরো সমাজ ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, সরকার নীতি পরিবর্তন, সরকার একটা আইন করছে, যে ধরেন আপনি পলিথিন ব্যবসা শুরু করছেন, আপনি পলিথিন ব্যবসা শুরু করছেন, কিন্তু সরকার যে আইন করলো যে পলিথিন আর ব্যবহার করা যাবে না, তাহলে এই যে আপনার যে ঝুঁকিটা সাময়িকভাবে হয়ে গেছে, এটা হচ্ছে কি আমাদের কি ঝুঁকি, অপরিহার্যযোগ্য ঝুঁকি। দেশ সরকারের আইন পরিবর্তন, যুদ্ধ বিগ্রহ, হরতাল অবরোধ, এইসব কারণে বা দুর্যোগ, এইসব কারণে যে ঝুঁকি সৃষ্টি তাকে হচ্ছে অপরিহার্যযোগ্য ঝুঁকি বলে বা বাজার ঝুঁকি বলে। এটা আপনার হাতে না, নিয়ন্ত্রণযোগ্য না। ঠিক আছে, এখন আসেন খাঁটি ঝুঁকি বা ফিউ রিস্ক বলা হয়। খাঁটি ঝুঁকি হচ্ছে কোনটা, যে ক্ষেত্রে শুধু লোকসানের সম্ভাবনা থাকে, মানে লসে হবে, কোনো লাভের সম্ভাবনা থাকে না, তাকে আমরা কি বলি, খাঁটি ঝুঁকি বলি। মানে আমরা জানি আমরা যখন ঝুঁকি গ্রহণ করব আমাদের আয়টা আসবে। ঠিক আছে, আমরা ঝুঁকি বেশি আয় বেশি প্রত্যাশা করি, কিন্তু এমন কিছু ঝুঁকি আছে যেখানে কোনো আয় আসবে না, তাহলে যে ঝুঁকির ক্ষেত্রে শুধু ক্ষতি হবে আয় হবে না, তাকে আমরা কি বলি, খাঁটি ঝুঁকি বলা হয়। তারপর আরেকটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয় এটাকে, যে ভবিষ্যতে সম্ভাবনা আয় এবং এর সম্ভাবনাকে যখন তালিকার মাধ্যমে, তালিকা সূচি আমাদের রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সম্ভাবনা বিন্যাস বলে। দুটো জিনিস এখানে দেখেন, ভবিষ্যতে সম্ভাব্য আয়, আয় এবং এর সম্ভাবনা, আয় এবং এর সম্ভাবনাকে যখন আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করব তাকে আমরা কি বলবো, সম্ভাবনা বিন্যাস বলবো। যে আয় এবং আয় হওয়ার সম্ভাবনা কতটুকু আমরা যখন তালিকার মাধ্যমে প্রকাশ করবো তখন আমরা কি বলবো, এটাকে সম্ভাবনা বিন্যাস বলবো। তারপর হচ্ছে পোর্টফোলিও কি, পোর্টফোলিও কি মানে হচ্ছে দেখেন, পোর্টফোলিও রাখবো, পোর্টফোলিওর অনেকগুলো ওয়ার্ড আছে। একটা হচ্ছে পত্রকোষ বলা হয়, কি বলা হয়, পত্রকোষ, বাংলা বলা হয় পত্রকোষ বলা হয়, অথবা বলা হয় বৈচিত্র্যকরণ বলা হয়। কি বলা হয়, বৈচিত্র্যকরণ। মানে হচ্ছে যে আপনি আপনার টাকা, আপনার চাইলে সব টাকা, ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি চাইলে এই 1 লক্ষ টাকা একটা কোম্পানি বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি চাইলে আবার কি একটা জায়গায় বিনিয়োগ না করে 2টা 3টা 4টা জায়গায় বিনিয়োগ করতে পারেন। তাহলে এই যে আপনার বিনিয়োগকৃত টাকা বা আপনার টাকাটা বা আপনার মূলধনটা একটা খাতে বা একটা প্রকল্পে বিনিয়োগ না করে যখন আপনি একাধিক 2 3 4 জায়গায় বিনিয়োগ করবেন তাকে বলা হয় পোর্টফোলিও। তাহলে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করাকে বলা হয় পোর্টফোলিও, একাধিক সিকিউরিটি বিনিয়োগ করা বলা হয় পোর্টফোলিও। এখন পোর্টফোলিও ঝুঁকি কি দেখেন, পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে পোর্টফোলিও থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। একটু খেয়াল করেন এখানে, পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও করার একটা এমসিকিউ আসে যে পোর্টফোলিও করা আমাদের উদ্দেশ্য কি, ঝুঁকি কমানো বা ঝুঁকি হ্রাস করা, কিন্তু আমরা কখনোই ঝুঁকি শূন্য করতে পারবো না, কখনো আমরা কি করতে পারবো না, ঝুঁকিটা শূন্য করতে পারবো না। কেন, আমরা জানি মোট ঝুঁকির ক্ষেত্রে আমরা কোম্পানির ঝুঁকি পোর্টফোলিওর মাধ্যমে কমানো হয়, কোম্পানির ঝুঁকি পোর্টফোলিওর মাধ্যমে কমানো হয়, কিন্তু বাজার ঝুঁকি কমাইতে পারে না, ঝুঁকি থেকেই যায়। আমরা পোর্টফোলিও গঠন করি ঝুঁকি কমানোর জন্য, কিন্তু ঝুঁকি কখনো শূন্য হবে না, ঝুঁকি থেকে যায়। তাহলে পোর্টফোলিও গঠন করার পরও কিছু একটা ঝুঁকি থাকবে বা ঝুঁকি কমবে, ঠিক আছে, তারপর ঝুঁকি থাকবে, ওই ঝুঁকির অংশটাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। সহজ ভাষায় হচ্ছে কি, পোর্টফোলিও থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। তারপরটা ঝুঁকি মুক্ত আয়ের হার, ঝুঁকি মুক্ত আয়ের হার, এটাকে আমরা আরএফ নামে লিখি, আরএফ নামে লিখি, রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট বলা হয়। ঠিক আছে, যে পরিমাণ আয় অর্জন করতে কোনো ঝুঁকি বহন করতে হয় না, যে পরিমাণ আয় অর্জন করতে কোনো ঝুঁকি বহন করতে হয় না তাকে বলা হয় ঝুঁকিমুক্ত আয়ের হার। যেমন হচ্ছে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, ঠিক আছে, বা সরকারি বন্ড কিনা, সরকারের ঋণপত্র আপনি কিনা, ঠিক আছে, সহজ ভাষা বললে সরকারের ঋণপত্র আপনি কয়, কেন বলেন সরকার ঋণপত্র কেন ক্রয় বা সরকারি ঋণপত্রটা কেন আমার ঝুঁকি ঝুঁকি মানে ঝুঁকিমুক্ত, কারণ হচ্ছে আমি যদি অন্য কোনো কোম্পানির ঋণপত্র কিনি,
আমি যদি অন্য কোনো কোম্পানির ঋণপত্র কিনি সেখানে আমার ঋণের টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা আছে, সুদের টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকার থেকে আমি যখন কি মানে সরকার আমি ঋণ দিব, মানে সরকারের বন্ড আমি যখন কিনবো, তখন সরকার অবশ্যই আমার টাকা দিবে, ঠিক আছে? সরকার কখনো টাকা মারবে না বা টাকা কি টাকা নিয়ে চলে যাবে না, ঠিক আছে? তাহলে এই যে সরকার যে নিয়ে যাবে না, এখানে আমার কি টাকা পাওয়ার নিশ্চিত সম্ভাবনা আছে। এই জন্য হচ্ছে কি সরকারি সিকিউরিটি বিনিয়োগ আমার জন্য ঝুঁকিমুক্ত। তাহলে এই যে পরিমাণ আয় অর্জন করতে কোনো ঝুঁকি বহন করতে হয় না, তাকে আমরা কি বলি? ঝুঁকিমুক্ত আয়ের হার বলি। এই হচ্ছে আমাদের টোটালি এই অধ্যায়ের মোটামুটি বেসিক। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মোটামুটি বেসিক। এই তারপরে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ের সূত্রসমূহ আলোচনা করব, তারপরে অঙ্কগুলো আলোচনা করব।